প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম, প্রভাষক বাংলা, রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। আশা করি তোমরা সবাই ভালো আছো। অদেখাকে দেখার জন্য, অজানাকে জানার এবং অচেনাকে চেনার প্রবল অভিপ্রায় নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আহ্বান নামক এই গল্পটি, যেটি রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান গল্পের আলোচনা করার পূর্বে আমরা ছোট্ট পরিসরে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বিভূতিভূষণ তার সমস্ত রচনাগুলোতেই প্রকৃতি এবং গ্রাম বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন অত্যন্ত সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার প্রতিটি রচনায় তিনি আমাদের সমাজ ব্যবস্থার প্রান্তিক জনগোষ্ঠীর যে অবস্থা বলি আর দুরবস্থাই বলি, সেটাই তিনি ফুটে তোলবার চেষ্টা করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর মামার বাড়িতে, মুরারিপুর গ্রামে। তার পৈতৃক নিবাস একই জেলায়, পশ্চিমবঙ্গের 24 পরগনার ব্যারাকপুর গ্রামে, এবং মৃত্যুবরণ করেছিলেন 1 সেপ্টেম্বর 1950 খ্রিস্টাব্দে। এই সময়ের মধ্যে তিনি বাংলা সাহিত্যে নিজের একটি আলাদা স্থান করে নিয়েছিলেন। নিজেকে আলাদাভাবে তিনি উপস্থাপন করেছিলেন। ব্যক্তিগত জীবনে ছাত্র অবস্থা থেকে অত্যন্ত মেধাবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুর্ভাগ্য কবির জীবনের আর্থিক যে দীনতা, সেটা কিন্তু প্রতি মুহূর্তেই তাকে কুড়ি করে খেয়েছিল। 1914 খ্রিস্টাব্দে মেট্রিক, 1916 খ্রিস্টাব্দে আইএ এবং 1918 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেছিলেন। অত্যন্ত ভালো রেজাল্ট ছিল। ব্যক্তিগত জীবনে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতা, এবং এই শিক্ষকতা পেশার কারণে সমাজের সাধারণ মানুষকে তিনি কাছ থেকে দেখতে পেয়েছিলেন। এবং 1921 খ্রিস্টাব্দে প্রবাসী নামক একটি পত্রিকায় উপেক্ষিতা নামক একটি তার গল্প প্রকাশের মধ্য দিয়েই তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এবং 1927 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়। যে উপন্যাসটি তার লেখক বা উপন্যাসিক হিসেবে তার জনপ্রিয়তাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিলেন। এবং এই পথের পাঁচালী উপন্যাসটি অবলম্বনে ভারতে একটি বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছিল, সত্যজিৎ রায় পরিচালিত, এবং যেটি অনেকগুলো পুরস্কার লাভ করেছিলেন। এছাড়া তার অপরিচিতা, ইছামতি প্রভৃতি উপন্যাস তাকে বাংলা সাহিত্যে একটি অনন্য স্থান করে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের প্রিয় লেখক তার ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এবং তার প্রতিটি রচনায়, প্রতিটি ক্ষেত্রেই প্রাবন্ধিক হিসাবে যদি আমরা দেখি, ছোট গল্পকার হিসেবে যদি আমরা দেখি, এবং একজন ঔপন্যাসিক হিসেবে যদি আমরা তাকে বিশ্লেষণ করি, প্রতিটি ক্ষেত্রেই তিনি তার মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভা, তার কিন্তু আলো ছড়িয়েছিলেন আমাদের মাঝে। আজকে আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান নামক একটি ছোট গল্প, যে গল্পটি বিভূতিভূষণ রচনাবলীতে পরবর্তীতে সংকলিত করা হয়েছে। এই গল্পটির
মূল বিষয়বস্তুটি হচ্ছে সেই মধ্যযুগীয় বিখ্যাত কবি বরুচণ্ডী দাসের সেই বিখ্যাত উক্তির মতো, শোনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নেই। এই যে সবার উপর যে মানুষ সত্য, এটাকেই যেন তিনি তার আহ্বান গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছিলেন। এই গল্পটি উদার মানবিকতা এবং অসাম্প্রদায়িক চিন্তা চেতনার এক অনন্য বহির্প্রকাশ আমরা দেখেছি এই গল্পটির মধ্যে। এই গল্পটিতে গল্পের কথক যখন গ্রামের বাড়িতে এসেছিল অনেক দিন পর, তখন হঠাৎ তার এক বৃদ্ধার সাথে দেখা হয়েছিল, যে বৃদ্ধার আপন বলে কেউ ছিল না, ছিল দূরসম্পর্কের এক নাতজামাই, যে তার কোনো ধারে না। কিন্তু লেখকের সাথে তার পরিচয় হওয়ার পর থেকেই যেন দুজনের মধ্যে, একজন হিন্দু আর একজন মুসলমান হলেও দুজনের মধ্যে যেন মা এবং ছেলের সম্পর্কের স্থাপিত হয়। এবং যখনই বিভিন্ন ছুটিতে কলকাতা থেকে গল্পের কথক গ্রামের বাড়িতে বেড়াতে যেতেন, তখনই এই বৃদ্ধ তার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন, কখনো শশা, কখনো তার নিজের গাছের আম, এবং ভালো দুধ খেতে পাচ্ছে না এজন্য অন্যের কাছ থেকে দুধ নিয়ে আসা, লেখককে দেওয়া। এর মধ্যে যেন একজন অসহায় মায়ের সন্তানের প্রতি যে স্নেহবাৎসল রূপ, সেটা আমরা এই গল্পটির মধ্যে দেখতে পেয়েছি। অপরপক্ষে আমরা দেখেছি লেখক, গল্পকথক, তিনিও কিন্তু এই বৃদ্ধার সাথে একটি যেন মায়ার টানে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, যে এই বৃদ্ধা যখনই তার কাছে আসতো, তখনই যেন কোনো আপনজন তার কাছে এসেছে, এই অনুভূতি তার মধ্যে কাজ করত। এবং বৃদ্ধা যখন তাকে ডাকতো অমর গোপাল, সেটা যেন লেখকের কাছে মনে হয়েছিল কোনো মা অথবা মাসি অথবা কোনো ফুফু তাকে এই আদর করে ডাকছে, স্নেহের আঁচল যেন তার জন্য বিছিয়ে দিয়েছে। এবং যার কারণে আমরা দেখব গল্পের এক পর্যায়ে এসে সেই বৃদ্ধা গল্পকথককে বলেছিল, আমি যদি মারা যাই বাবা, তুই আমার দাফনের কাপড়টুকু কিনে দিস। এই যে কাপড় দেয়, এবং পরবর্তীতে শুধু কাপড় দেয় নয়, লেখক তাকে মাটি পর্যন্ত দিয়েছিল। যখন বৃদ্ধাকে দাফন করা হয় সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং এই বৃদ্ধাকে মাটি দিয়েছিলেন। এবং তখন লেখকের অথবা গল্পকথকের একটি অনুভূতি এরকম হয়েছিল, যদি আজকে এই বৃদ্ধা বেঁচে থাকতো তাহলে হয়তো বলে উঠত অমর গোপাল। এই যে সমস্ত গল্পটি যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখব যে গল্পটির প্রতিটি লাইনেই যেন মানবীয় সম্পর্কই সবচেয়ে বড় হয়ে ফুটে উঠেছে। যেখানে রক্তের সম্পর্ক নেই, যেখানে ধর্মগত পার্থক্য রয়েছে, তারপরেও বৃদ্ধার সাথে তার যে সম্পর্ক, সেটাকে কখনোই তুচ্ছ বা তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যায় না। যার কারণে গল্পের শেষে গল্প কথক বলে উঠেছিল, ওর স্নাতুর আত্মা আমাকে বহুদূর থেকে আহ্বান করেছে। এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু, যা আহ্বান করেছে, ডাক দিয়েছে। তাকে কাকে? বৃদ্ধার সে আত্মা যেন লেখককে ডাক দিয়েছে, তাকে তার মৃত্যুর সময়। এবং এই গল্পটিতে যে মানবিকতা, যে উদারতা, যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, এবং একই সাথে একজন প্রান্তিক জনগোষ্ঠীর, সমাজের একেবারেই নিম্ন স্তরের মানুষের জীবনচিত্র যে কত দুঃখ যন্ত্রণায় ভরপুর, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। শুধু এই রচনাটির মধ্যেই নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রতিটি রচনায় যেন তিনি সমাজের নিচু স্তরের নিম্ন শ্রেণীর মানুষগুলোকেই তার সাহিত্যের উপজীব্য বিষয় হিসেবে ফুটে তুলেছিলেন। তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীতেও আমরা তাই দেখেছি, যেখানে তিনি অপু এবং দুর্গা নামে দুটি দুরন্ত বালক বালিকার জীবন এবং একই সাথে তাদের দৈনন্দিন জীবন, তাদের অভাব অনটন, সমস্ত কিছুকে যেন সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছিলেন। তার অপরিচিতা গল্পের কথায় যদি বলি, ইছামতির অপরিচিত উপন্যাসের কথা বলি, কিংবা ইছামতি উপন্যাসের কথা বলি, বা তার অন্যান্য গল্পগুলোর কথা বলি, প্রতিটি ক্ষেত্রেই তিনি সমাজের এই খেটে খাওয়া মানুষগুলোর জীবনচিত্র আমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পটি থেকে বিষয়বস্তু আলোচনা করে তাহলে আমরা কি জানতে পারি? এখানে স্পষ্টত আমরা দেখব যে এখান থেকে আমরা দেখব যে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে উদার মনোভাব, তার বাস্তব চিত্র যেন এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে ফুটে তুলবার চেষ্টা করেছেন। এবং একই সাথে আরেকটি জিনিস এখানে আমাদের চোখের সামনে তিনি নিয়ে এসেছেন, সেটি হচ্ছে যে ধন সম্পদের চেয়ে
আত্মার যে সম্পর্ক, আত্মিক যে সম্পর্ক একজন মানুষের সাথে আরেকজন মানুষের গড়ে উঠতে পারে, যেটি ধন সম্পদ বা অর্থ দিয়ে কখনো এই সম্পর্কটাকে কেনা যায় না। এরপর দেখব যে আমরা আন্তরিকতা দিয়ে কীভাবে মানুষ আরেকজন মানুষকে জয় করতে পারে তারও প্রমাণ আমরা এখানে দেখেছি। এবং একই সাথে দেখতে পেরেছি গ্রামের সহজ সরল মানুষের সাথে আরেকজন মানুষের যে আত্মিক সম্পর্ক, যে হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে, সেটাই তিনি এখানে আমাদের সামনে ফুটে তোলবার চেষ্টা করেছেন। আমরা এখন দেখব যে এই গল্পটি, আহ্বান গল্প থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন, অথবা তার আহ্বান গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অথবা গল্প কথককে বৃদ্ধা কী নামে ডাকত, বা বৃদ্ধার স্বামীর নাম কী ছিল, ইত্যাদি ছোট ছোট প্রশ্ন হতে পারে। এবং একই সাথে এখানে অনুধাবনমূলক প্রশ্ন কিছু হতে পারে। যেমন একটি প্রশ্ন হতে পারে যে আমার বড় কষ্ট, সবসময় ভাত জোটে না। এর মধ্য দিয়ে একজন অসহায় স্বামী সন্তানহীন অসহায় বৃদ্ধার জীবনের বাস্তব চিত্রটিকে যেন উপস্থাপন করবার চেষ্টা করেছেন। এবং একই সাথে আমাদের তৎকালীন সমাজ ব্যবস্থায় প্রতিদিনের সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো অথবা নিম্ন শ্রেণীর মানুষগুলো যে অভাব অনটনের মধ্য দিয়ে দিনাতিপাত করেছিল, তারই যেন বাস্তব চিত্র তিনি ফুটে তুলেছেন। আমার প্রতিদিন ভাত হয় না বা সবসময় ভাত পাই না, এই যে আকুতি, এর মধ্য দিয়ে তার যে দুঃখ, সেটাই তিনি ফুটে তোলবার চেষ্টা করেছেন। স্বামী নেই, সন্তান নেই, আপনজন বলে কেউ নেই, নিজে যা অন্যের কাছ থেকে হাত পেতে উপার্জন করে সেটাই দিয়ে তার দিন চলার চেষ্টা করে, কিন্তু প্রতিদিন 3 বেলা ভাত তার মুখে ওঠে না, সেটাই সে বলার চেষ্টা করেছে। এবং একজন আপন লোক ছাড়া, একজন আপনজনকে ছাড়া কখনোই এই কথাগুলো বলা যায় না, যেটা বৃদ্ধা সেই গল্পের কথককে নিজের সন্তান মনে করে তার দুঃখের অভিব্যক্তিটি প্রকাশ করেছিল। কিংবা স্নেহের দান এরকম করা ঠিক হয়নি, এরকম একটি প্রশ্ন হতে পারে, যেখানে স্নেহের দান বলতে বোঝানো হয়েছে যে লেখকের সাথে প্রতিদিন দেখা করার কারণে তার সাথে একটি আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল সেই বৃদ্ধার। এবং সে যখন জানতে পারলো সে ভালো দুধ খেতে পাচ্ছে না, ভালো গ্রামে এসে টাটকা শাকসবজি ফলমূল খেতে পারছে না, তখন সে তার জন্য অন্যের কাছ থেকে দুধ নিয়ে এসেছিল। কিন্তু সেই দুধের বিনিময়ে লেখক যখন বা গল্প কথক যখন তাকে টাকা দিয়েছিল, তখনই কিন্তু বুড়ি কিছুটা হতাশ হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল। সে কখনোই প্রত্যাশা করেনি তার ভালোবাসার দান এই দুধের বিনিময়ে লেখক আবার তাকে টাকা দিবে। এবং বৃদ্ধা চলে যাওয়ার পর লেখক উপলব্ধি করতে পেরেছিল ভালোবেসে বৃদ্ধা তাকে যে জিনিসটি দান করেছিল বা তার জন্য নিয়ে এসেছিল, তার বিনিময়ে তার টাকা দেওয়া ঠিক হয়নি। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। এবং আরেকটি প্রশ্ন হতে, বুড়ি কেন মাঝে মধ্যেই লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতো? তার একটাই কারণ যে তার প্রতি তার একটি মায়া বসে গিয়েছিল, তার প্রতি একটা টান, আত্মিক টান সৃষ্টি হয়েছিল, হৃদয়ের টান সৃষ্টি হয়েছিল, তাকে নিজের সন্তান মনে করেছিল। যার কারণেই যখন এই বুড়ি তার সামর্থ্য অনুযায়ী যা হাতের কাছে পেয়েছে, তার নিজের বাগানের থেকেই বা অন্যের কাছ থেকে নিয়ে যখন যেটা সে পেয়েছে সেটা নিয়েছে। অথবা যে তার গোপাল যদি কখনো তার বাড়িতে আসে, তাকে কিসে বসতে দেবে সে ব্যবস্থাও কিন্তু তিনি করে রেখেছিলেন, তার জন্য চাটাই বুনিয়ে রেখেছিলেন। এবং একদিন অসুস্থ বুড়িকে দেখার জন্য লেখক গল্প কথক যখন সেখানে গেলেন, তখন কিন্তু সেই চাটাইটাতে তাকে বসতে দিয়েছিল। অর্থাৎ শহর থেকে ফিরে আসা একজন সন্তানের জন্য, একজন মায়ের যে আকুতি, ঠিক গল্পকথকের জন্য এই গল্পের বৃদ্ধার আকুতিটি অনুরূপেই ছিল। এবং সর্বশেষ যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে, ওর স্নাতর আত্মা আমাকে দূর থেকে আহ্বান করেছে। এই যে অনুভূতি লেখকের, যে লেখক একবার দীর্ঘ 1.5 বছর আর গ্রামে আসেনি, না আসার কারণে সে বুড়িকে ভুলেই গিয়েছিল প্রায়, কিন্তু হঠাৎ করে একবার শরতের ছুটি শেষ হয়ে যাওয়ার আরও 2-3 দিন বাকি আছে, এরকম সময় সে মনে করলো যে না, একবার গ্রাম থেকে ফিরে আসি। এবং গ্রাম থেকে ফিরে যেদিন তিনি আসলেন, সেই রাতেই শুনতে পারলেন যে সেই বৃদ্ধা মারা গেছে। এবং সাথে সাথেই তার মনে হলো যে বৃদ্ধা তাকে তার দাফনের কাপড় দিতে বলেছিল, এবং সে তার দূর সম্পর্কে সেই নাতজামার হাতে কাপড় কেনার টাকা দিয়েছিল। এবং পরের দিন যখন বৃদ্ধাকে দাফন করা হয়, সেখানে সে উপস্থিত হয়ে তাকে মাটি দিয়েছিল। এবং তার অনুভূতি হয়েছিল যে বৃদ্ধা বেঁচে থাকলে হয়তো তাকে বলে উঠত অমর গোপাল। এবং একই সাথে ফিরে আসার পর লেখকের মনে বা গল্প কথকের মনে একটি জিনিস এসেছিল,
সেটি হচ্ছে এবার আর বুড়ির আহ্বানকে সে উপেক্ষা করতে পারেনি। তার স্নেহাতুর আত্মা তাকে বহুদূর থেকে আহ্বান করেছিল এবং এই আহ্বানই হচ্ছে এই আহ্বান গল্পের নামকরণের মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ক্লাস এখানেই শেষ করব। আগামী দিনে আগামী কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।